সম্মানিত উপস্থিতি, আজকে পুরো মুসলিম উম্মাহ যে সমস্ত কাজে সবচেয়ে বেশি সময় নষ্ট করছে, যে সময় নষ্টগুলো করার কারণে তারা সামনের দিকে এগিয়ে যেতে পারছে না, তাদের প্রোডাক্টিভিটি বাড়াতে পারছে না, তার মধ্যে দুই একটা বিষয় উল্লেখ না করলেই নয়। যেমন মুসলিম উম্মাহ প্রোডাক্টিভিটির চাইতে পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষ এবং পরস্পরের প্রতি যে ছোট মন মানসিকতার পরিচয়, এটির পিছনে অনেক সময় নষ্ট করে। ব্যাকবাইটিং, গিবত, আড্ডা, আলোচনা, গালিগালাজ, বিশেষ করে গণতান্ত্রিক রাজনীতির কারণে মুসলিম উম্মার মধ্যে এই স্বভাবটি ব্যাপকভাবে ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে এবং এটিতেই আমরা সবচেয়ে বেশি সময় নষ্ট করি। আমরা এক জায়গায় একত্রিত হলে আমাদের মধ্যে কখনোই প্রোডাক্টিভ কোনো বিষয় নিয়ে আলোচনা হয় না, জ্ঞান কেন্দ্রিক কোনো বিষয় নিয়ে আলোচনা হয় না। শুধু সেকুলার নয়, যারা মুসলিম প্র্যাকটিসিং তাদের মধ্যেও যখন তারা একত্রিত হয় তখন তারা কোরআনের একটা আয়াত নিয়ে আলোচনা করবে, হাদিসের একটা অনুবাদ নিয়ে আলোচনা করবে, তাফসির নিয়ে আলোচনা করবে না। আজকে কি বলল, কার বিরুদ্ধে কে কোথায় কি লিখলো, বাস এগুলো নিয়ে আলোচনা এবং এগুলোর পিছনে সময় নষ্ট। ফলত প্রকৃত কাজে সে কখনোই মনোযোগ দিতে পারে না, জাতি গঠনমূলক কাজে সে কখনোই কোনো ভূমিকা রাখতে পারে না। এবং মুসলিমদের পিছিয়ে থাকার অন্যতম একটি বড় কারণ হচ্ছে এই অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ, পারস্পরিক হিংসা এবং বিদ্বেষ। এটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং আমাদের মাথায় রাখতে হবে, আমি যে কাজটা করছি এই কাজটা আমার কি উপকারী দিবে, আমার দেশ ও জাতির কি উপকারী দিবে, আমার উম্মাহ মুসলিম উম্মার কি উপকারী দিবে, দিন শেষে কি ভ্যালু অ্যাড করবে, আমার নিজস্ব পার্সোনাল ক্যারিয়ারে কি ভ্যালু অ্যাড করবে, অথবা আমার দেশ জাতি, আমার ইউনিভার্সিটি, আমার প্রতিষ্ঠান, আমার মুসলিম জাতির ক্যারিয়ারে কি ভ্যালু অ্যাড করবে আমার এই কাজটা। তখন আপনি বুঝতে পারবেন আপনি অনর্থক সময় নষ্ট করছেন না আসলেই প্রকৃত কোনো কাজ করতেছে। আর মুসলিম উম্মাহ সবচেয়ে বেশি যেই বিষয়টিকে কম গুরুত্ব দিয়ে থাকে আর যেটিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত সেটি হচ্ছে জ্ঞানার্জন, পড়া, অধ্যয়ন। আমি ইউকেতে প্রায় 1 বছর ছিলাম। সেখানে যখনই যে কোনো দিন যে কোনো বাস, ট্রেন, পার্ক যেখানেই যাই না কেন, সেখানে কাউকে না কাউকে আপনি দেখবেন বই হাতে আছে এবং বই পড়তেছে। জাতিগত অভ্যাস বই পড়া, এবং তাদের দেখে আমি নিজে অনুপ্রাণিত হতাম যে আমাকেও পড়া উচিত। সফরে বের হয়েছি দেখি আমার হাতেও একটা বই থাকা উচিত। এবং অনেক বই আমি ওই ইউকেতে থাকা অবস্থায় গাড়িতে, ট্রেনে, বিমানে পড়তে পড়তে শেষ করেছি। কিন্তু বাংলাদেশে আসার পর বাংলাদেশে এখন পর্যন্ত কোথাও চোখে পড়েনি যে আরেকটা মানুষ বই পড়তেছে। ফলত আমার মধ্যে থেকেও স্বভাবটা হারিয়ে গেছে, চলে গেছে। তাহলে মুসলিমরা কি পরিমাণ ওই ধরনের ফাউল কাজে সময় নষ্ট করে যে কাজের আসলে দিন শেষে কোনো উপকার নাই। জ্ঞান অর্জন তো প্রকৃত ইনভেস্টমেন্ট। আপনি এই বইয়ের একটা পৃষ্ঠা পড়ছেন, এটা আপনার পিছনে ইনভেস্টমেন্ট, প্রকৃত ইনভেস্টমেন্ট। কেউ বই পড়া ছাড়া জীবনে বড় হতে পারেনি, হওয়া সম্ভব নয়। যেটি আমাদের অতীতের এক বক্তা বলে গেলেন যে আমাদের কোরআন শুরুই হয়েছে ইকরা, পড়ো, পড়া দিয়ে শুরু হয়েছে। এবং মুসলিমরা একসময় জ্ঞান বিজ্ঞানের শীর্ষস্থানে ছিল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার 500 বছর পূর্বেও স্পেনের কর্ডোভায় মুসলমানদের বিশ্ববিদ্যালয় ছিল, গবেষণাগার ছিল, জ্ঞান বিজ্ঞানের চর্চা ছিল। যারা স্পেনে যাওয়া, যাদের পক্ষে সম্ভব হবে, তারা গিয়ে দেখে আসতে পারেন। মুসলমানদের সেই ইতিহাস এবং ঐতিহ্যের চিহ্ন এবং আলামত এখনো থেকে গেছে। বাগদাদে বাইতুল হিকমার সেই লাইব্রেরি, জ্ঞান বিজ্ঞান চর্চার সেই লাইব্রেরি মুসলমানদের অতীত ঐতিহ্যের প্রমাণ বহন করে। কিন্তু মুসলমানেরা সেই জ্ঞান চর্চা হারিয়ে ফেলেছে এবং এমন সব অনর্থক কাজে লিপ্ত হয়েছে যেই প্রত্যেকটা কাজ সময় নষ্ট। বলে আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, যে প্রত্যেক মানুষ সময় নষ্ট করতেছে। আমরা মুসলিমরা এই যুগে সবচেয়ে বেশি সময় নষ্ট করতেছি, ফলত আমরা পৃথিবীতে সবচেয়ে পিছিয়ে। কিন্তু আমাদের অতীত সালাফে সালেহিন তারা সময় নষ্ট করেননি। এখন যারা জ্ঞান বিজ্ঞানে এগিয়ে আছে তাদের মধ্যে আর আমাদের মধ্যে একটা পার্থক্যের কারণে যারা এখন জ্ঞান বিজ্ঞানে এগিয়ে আছে তারা আমাদের জন্য কল্যাণকামী হতে পারছে না,
কিন্তু মুসলিমরা যখন জ্ঞান বিজ্ঞানে এগিয়েছিল তখন তারা কল্যাণকামী ছিল। আপনি মুসলিমদের হিস্ট্রিতে কখনো পাবেন না যে কর্ডোভায় অথবা গ্রানাডায় অথবা বাগদাদে কখনো জ্ঞান জাতপাত কালার ভেদে বিতরণ করা হয়েছে যে তুমি মুসলিম না সুতরাং তুমি জ্ঞান অর্জন করতে পারবে না, এটা পাবেন না। সেকেন্ড, আরেকটা জিনিস পাবেন না যে ঠিক আছে তুমি জ্ঞান অর্জন করতে চাও টাকা দাও, এইটা পাবেন না। মুসলমানেরা জ্ঞানকে মনে করেছে সাদাকায়ে জারিয়া, আসলে এটি সাদাকায়ে জারিয়া। এই জন্য মুসলমানেরা সাদাকায়ে জারিয়ার মতো জ্ঞান বিতরণ করেছে। ইউরোপ থেকে জ্ঞান শিখে তারা ইউরোপকে উন্নত করেছে, এটি অবাস্তব কিছু না। স্পেনের সীমানা ফ্রান্সের সাথে কানেক্টেড। মুসলমানদের যে বিজয় অভিযান, সেই বিজয় অভিযান স্পেন এবং ফ্রান্সের মধ্যে সীমানা হিসেবে ব্যবহৃত হওয়া যে পাহাড়ের যে শ্রেণী আছে, পাহাড়ের যে পর্বতমালা আছে, সেই পর্যন্ত গিয়ে শেষ হয়ে গেছে। ওই পর্বতমালা পর্যন্ত মুসলমানেরা অভিযান নিয়ে গেছিল, কিন্তু শীতকাল হওয়ায়, বরফ আচ্ছাদিত অঞ্চল হওয়ায় আর মুসলমানেরা শীতের সাথে ঠান্ডার সাথে পরিচিত না হওয়ায় সেই যুদ্ধে পরাজয় হয়। এই জন্য অদ্যবধি এখন পর্যন্ত যে সমস্ত অঞ্চলে শীত বেশি ওই সমস্ত অঞ্চলে মুসলমান কম। কেননা ইসলামের যেখানে উত্থান হয়েছে সেটি শীতপ্রবণ অঞ্চল ছিল না, গরম প্রবণ অঞ্চল। ফলত মুসলমানরা ওই সমস্ত জায়গায় দ্রুত বিজয় করতে পেরেছে যেগুলো তাদের আবহাওয়ার সাথে বেশি কানেক্টিং ছিল, তাদের আবহাওয়ার সাথে বেশি সুইটেবল ছিল, ওগুলোই তারা বেশি বিজয় করতে পেরেছে। তো ওই স্পেনের সীমানার সাথে ফ্রান্সের সীমানা কানেক্টেড। তো স্পেনে যখন মুসলমানেরা জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র, তখন শতভাগ ফ্রান্স ইতালি থেকে মানুষজন ওখানে এসে জ্ঞান শিখে গেছে। এটি ভূ রাজনৈতিকভাবেও প্রমাণিত। কিন্তু এখন যাদের কাছে জ্ঞান বিজ্ঞান আছে তারা বলতেছে তুমি শিখতে চাও টাকা দিতে হবে। আপনি ইউরোপের একটা বিশ্ববিদ্যালয়ে 1 বছরের একটা মাস্টার্স কোর্স যদি স্কলারশিপ না পান কত টাকা লাগে আপনি দেখতে পারেন কত লাগে। বাংলাদেশের ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুযায়ী 30, 32, 40, 45, 50 লক্ষ পর্যন্ত লাগতে পারে অনলি 1 বছর। 1 বছরের জন্য আপনি তাদের কাছে শিখতে যাবেন, এত টাকা আপনাকে পে করতে হবে। তাহলে কি পরিমাণ নলেজকে তারা কুক্ষিগত করে রেখেছে। মুসলমানদের কাছে যখন নলেজ ছিল তারা এটা কুক্ষিগত করেনি, তারা এটি পৃথিবীকে সাদাকায়ে জারিয়া হিসেবে বিতরণ করেছে। তো আমরা যেটি বলছিলাম যে এই কুক্ষিগত করার পিছনের আমাদেরও দায় আছে। কেন? আমরা সময় নষ্ট করি। আমরা মুসলমানেরা আমাদের সময়কে প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগাই না, কিন্তু তারা লাগায়।